নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি সৌগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান পলিটির ফান্ডামেন্টাল রাইটসের একটি অংশ। তো খুবই ইম্পর্টেন্ট অংশ পরীক্ষার জন্য এবং সব কিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট অংশ। আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলোকে সংরক্ষিত করার জন্য স্পেশাল আরেকটি মৌলিক অধিকার, ঠিক আছে, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিজ। আচ্ছা, এখানে রিমিডিজ বলতে কি? দেখো, রেমেডিজ বলতে প্রতিকার বা ঔষধ, মানে এমন একটা ঔষধ যেটার মাধ্যমে সংবিধানের যে সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলো রয়েছে আমাদের নাগরিকদের, তো সেইগুলো যাতে আরও ভালো করে সংরক্ষিত রাখা যায় সেইটাই এখানে বলা আছে। অর্থাৎ আমরা এখানে আর্টিকেল 32 নিয়ে আলোচনা করব, যেটা ফান্ডামেন্টাল রাইটসের মোস্ট ইম্পর্ট্যান্ট অংশ। পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন এসেই থাকে। আমি একদম ডিটেল আলোচনা করব, তোমাদের কোথাও আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা বিন্দুমাত্র হয় তো আরেকবার তোমরা দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একদম ডিটেল আলোচনা করব, আর তোমরা সম্পূর্ণ আলোচনাটা দেখো, কারণ এখানে দেখবে তোমরা এতদিন পর্যন্ত এই 32তে যা কিছু জানো তার চেয়ে এক্সট্রা কিছু জানতে পারবে, ঠিক আছে। আর আমি একদম প্রতিটা লাইন একদম ইন্ডিকেট করে করে তোমাদেরকে আমি হাইলাইট করে দেবো, ঠিক আছে। তো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমরা যেটা বলবো, দেখো, সাংবিধানিক যে প্রতিবিধানের অধিকার রয়েছে সেটার প্রয়োজনীয়তাটা কতটা রয়েছে সেটা আমাদেরকে প্রথমে একটু জানতে হবে। দেখো, সংবিধানে কেবল যে আমাদের যে লিপিবদ্ধ করা হলেই হবে না, ঠিক আছে, মৌলিক অধিকারগুলোকে তাতে সুরক্ষিত হবে এরকম কোনো কথা নেই কিন্তু। কারণ আমরা জানি যে আমাদের দেশের আইন বিভাগ রয়েছে, শাসন বিভাগ রয়েছে, প্রভৃতি এইরকম শাখা রয়েছে, ঠিক আছে, আমাদের শাসনতন্ত্রের। তো তারা কি করতে পারে, তারা যে কোনো সময় মানুষের মৌলিক অধিকারগুলোকে খর্ব করতে পারে, ঠিক আছে। তাই সংবিধানের প্রতিবিধানের এইসব সাংবিধানিক প্রতিবিধানের মাধ্যমে এই অধিকারগুলোকে সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা, দেখো, আমাদের মতো এই রকম গণতান্ত্রিক রাষ্ট্রে একান্ত প্রয়োজন, ঠিক আছে। তো এখানে তার জন্য কি হয়, নাগরিকরা কি করে, এখানে 32 নম্বর আর্টিকেল এবং 232 এবং 226 এই দুটো আর্টিকেলের মাধ্যমে আমাদের কি হয়, এই সংবিধানের আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো আমাদের অক্ষুণ্ণ থাকে। তো এখানে যেটা বলা আছে, এবারে আমি ডিটেল তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, ওকে। সেখানে 5 ধরনের রিট জারি করে আমাদের কোর্ট। তো সেটা কি আছে, আস্তে আস্তে করে পুরো আলোচনাটা শোনো, বুঝতে পেরে যাবে। দেখো, এখানে ডিক্লারেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন ইজ মিনিংলেস, ইউজলেস, ওর্থলেস। তো স্বাভাবিক, আমাদের শুধু মৌলিক অধিকারগুলো ডিক্লেয়ার করে দিলাম, আমাদের জনগণের এইসব মৌলিক অধিকারগুলো রয়েছে এটা শুধু বলে দিলে হবে না, সেগুলোকে সংরক্ষিত করাটাও জরুরি। তাই এই ধরনের আর্টিকেলটা আনা হয়েছে, 32তে সেটা বলা হয়েছে। রাইট টু রেমিডিজ ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট অফ অ্যান এগ্রিভড সিটিজেন। তাহলে কোনো একজন পীড়িত কোনো নাগরিক, ঠিক আছে, যার সাংবিধানিক যেসব মৌলিক অধিকারগুলো রয়েছে তার মনে হয়েছে সেগুলো তার খর্ব হচ্ছে, তখন কি করতে পারে, সেটা যাতে লাগু করা যায় সেইটাই এখানে 32তে বলা আছে। ইন আদার ওয়ার্ডস কী বলা আছে, দ্য রাইট টু গেট দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট ইজ ইন ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইটস। দারুণ মজার ব্যাপার, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করাটাও এটাও আমাদের একটা মৌলিক অধিকার। কিন্তু আমাদের যেসব আমরা দেখো প্রথম থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়ে পড়ে আসছি, প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে আমি খুব ভালোভাবে ডিটেল আলোচনা করে দিয়েছি। সেই 14 থেকে শুরু করে আমরা 30 পর্যন্ত প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে আলোচনা করেছি। এবারে আলোচনা করছি 32। এবারে 32-এর আর্টিকেলটা কি বলছে না, আমাদের এতক্ষণ যে আমাদের 14 থেকে আমাদের এই যে 30 পর্যন্ত প্রত্যেকটি ফান্ডামেন্টাল রাইটস যে আর্টিকেলগুলোতে বলা আছে 14 থেকে 30 পর্যন্ত, তো সেই ফান্ডামেন্টাল রাইটসগুলোও প্রোটেক্ট করাটাও আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, সেটাও আমাদের একটা মৌলিক অধিকার। কথাটা কত বড় কথা, তোমরা একটু ডিপে ভাবলে সেটা বুঝতে পারবে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলোকে গার্ড করা, প্রোটেক্ট করাটাও আমাদের একটা মৌলিক অধিকার। সেটা কোথায় বলা আছে, আর্টিকেল 32তে বলা আছে, ওকে। দিস মেক দ্য ফান্ডামেন্টাল রাইটস রিয়েল, অর্থাৎ এইটাই
এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করা একটা ফান্ডামেন্টাল রাইটস, যেটাই অন্যান্য ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ঠিকমতো সংরক্ষিত করতে পেরেছে। তাই তো দেখো ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব কি বলেছেন, এই যে আমাদের এই যে 32 আর্টিকেলটাকে বলেছেন, কি বলেছেন না, সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র, দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আমাদের বি.আর. আম্বেদকর সাহেব এই 32 আর্টিকেলটাকে বলেছে। এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এসে যায়। ডক্টর বি.আর. আম্বেদকর 32 আর্টিকেলকে কি বলেছে, দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ভেরি হার্ট অফ ইট, অর্থাৎ আমাদের সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র। এবার দেখো সুপ্রিম কোর্ট কি বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে 32 আর্টিকেলটা আমাদের একটা কনস্টিটিউশনের স্ট্রাকচার। এবার তোমরা দেখো, আমি আমার ভিডিওতে প্রিএম্বুলের যে ভিডিওটা আছে কিংবা বেসিক স্ট্রাকচারের যে ভিডিওটা আছে, তাতে আমি বেসিক স্ট্রাকচার নিয়ে ডিটেল আলোচনা করেছি, ঠিক আছে। আচ্ছা বলো তো, এই বেসিক স্ট্রাকচার জিনিসটি কোন কেসের মাধ্যমে উঠে এসেছিল? কোন কেসের মাধ্যমে উঠে এসেছিল? 1973 সালে কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে এই বেসিক স্ট্রাকচার ধারণাটি প্রথম আমাদের উঠে আসে। তাহলে এই যে সুপ্রিম কোর্ট কি বলেছে, আমাদের আর্টিকেল 32টা এটা হলো বেসিক স্ট্রাকচারেরই একটি অংশ, ওকে। আর বেসিক স্ট্রাকচার আমরা জানি, বেসিক স্ট্রাকচারকে অ্যামেন্ডমেন্ট করা যায় না, অর্থাৎ 32 আর্টিকেলকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না, ওকে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, যেহেতু বেসিক স্ট্রাকচারকে অ্যামেন্ডমেন্ট করা যায় না এবং আর্টিকেল 32 একটি বেসিক স্ট্রাকচারের অংশ, সংবিধানের বেসিক স্ট্রাকচার, তাই 32 আর্টিকেলকেও আমাদের কি করা যাবে না, সংশোধন করা যাবে না, ওকে। এবার দেখো, ইট কন্টেন্টস দ্য ফলোয়িং 4 প্রভিশন। কী কী ফলোয়িং 4 প্রভিশন বলেছে দেখা যাক। দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট by appropriate proceeding for the enforcement of the fundamental rights is guaranteed। তাহলে আমাদের অধিকার রয়েছে, এই আমাদের যে মৌলিক অধিকার, যখন কোনো কারণে যখন ক্ষুণ্ণ হয়, তখন একজন মানুষের অধিকার রয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার অধিকার রয়েছে। সেকেন্ড কি বলেছে, সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু ডিরেকশন অর্ডার অর রিটস ফর দ্য এনফোর্সমেন্টস অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। যখন কোনো ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয়, তখন সুপ্রিম কোর্টের পাওয়ার রয়েছে কি ইস্যু করার, তার ডিরেকশান ইস্যু করা, অর্ডার ইস্যু করা এবং রিটস জারি করার অধিকার রয়েছে। সেই রিটসগুলো কী কী? হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্সিওরারি এবং কোয়া ওয়ারেন্টো। দেখো এই সার্সিওরারি প্রনাউন্সিয়েশনটা অনেকে অনেক রকমভাবে করে, তো তোমরা সার্সিওরারিও বলতে পারো বা যে যার মতো করতে পারো, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তো তাহলে আমাদের এই 5 ধরনের সুপ্রিম কোর্ট কী করে, যখন কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তখন সুপ্রিম কোর্ট এই ধরনের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সেই পীড়িত ব্যক্তি কি করবে, প্রথমে সুপ্রিম কোর্টে যাবে। তখন সুপ্রিম কোর্ট কি তার পাওয়ার দেখিয়ে হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্সিওরারি এবং কোয়ারেন্টো এই 5 ধরনের রিট বা অর্ডার বা ডিরেকশান জারি করে। এবং 3 নম্বরে কি বলেছে, সিতে পার্লামেন্ট ক্যান ইম্পার্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় দিতে পারে, কোনো বাংলা বইতে তুমি পাবে না, এম লক্ষ্মীকান্তেই এটা পাবে, ঠিক আছে, বাংলা বইতে সেভাবে লেখা নেই। পার্লামেন্ট ক্যান ইম্পার্ট এনি আদার কোর্ট টু ইস্যু ডিরেকশান অর্ডার রিটস অফ অল কাইন্ডস। এই যে 5 ধরনের আমরা রিটস দেখলাম, তাহলে পার্লামেন্টেরও ক্ষমতা রয়েছে, সে একটা আইন জারি করে অন্য, আমরা কি জানি 32 আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যাওয়া যায় এবং 226 আর্টিকেলের মাধ্যমে হাইকোর্টে যাওয়া যায়, কিন্তু পার্লামেন্ট চাইলে অন্যান্য যে কোনো আদালতকেই সেই রিট জারি করার ক্ষমতা দিতে পারে। যদিও ভারতবর্ষে এই ধরনের জিনিস এখনও পর্যন্ত প্রয়োজনীয়তা পড়েনি, তবে পার্লামেন্টের সেই পাওয়ার রয়েছে এবং সেটা 32 নম্বর আর্টিকেলে মেনশান করে দেওয়া আছে, ওকে। এবার দেখো, এনি আদার কোর্ট হেয়ার ডাজ নট ইনক্লুড হাইকোর্ট, বিকজ এইখানে হাইকোর্টে আলাদা করে আর্টিকেল দেওয়া আছে, হাইকোর্টে আলাদা করে 226 নম্বর আর্টিকেল দেওয়া আছে, যে যার বলে কি করে হাইকোর্ট ওই 5 ধরনের রিট জারি করার ক্ষমতা রয়েছে। তাহলে এনি আদার আর্টিকেল কোর্ট বলতে এখানে হাইকোর্টকে কিন্তু বলেনি, অর্থাৎ হাইকোর্ট ছাড়া অন্য কোর্টকে বলা হচ্ছে, অর্থাৎ জেলা যেসব আমাদের জজ কোর্ট দেখতে পাই, সেইগুলোকে পার্লামেন্টের ক্ষমতা রয়েছে, সেটাকে অর্ডার বের করানোর সেটা ক্ষমতা রয়েছে, ঠিক আছে। পার্লামেন্ট যদি মনে করে সেই কোর্টগুলোকে সেই ক্ষমতা দান করতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছি ডিতে,
দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ডেড এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউশন। Constitution provides that the President can suspend the right to move any court for the enforcement of the fundamental rights during national emergency, Article 359। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের কোনো রাইট সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ড করতে পারে না যখন কনস্টিটিউশনে বিধিবদ্ধ সেরকম আলাদা করে যদি না কোনো কিছু বিধিবদ্ধ করা থাকে। অর্থাৎ কোথায় কোথায় এই ব্যাপারটায় সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে না সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। সেটা কোথায় রিট জারি করতে পারে না? যখন প্রেসিডেন্ট সারা দেশে ইমার্জেন্সি জারি করে তখন কি করে, তখন এই যে আর্টিকেল 359 এটা পরিষ্কার করে বলা আছে, যখন আমাদের দেশে ইমার্জেন্সি জারি হয় তখন কি হয়, তখন এই আদালতে তখন কি হয়, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে খর্ব করে দেওয়া হয়। কেবলমাত্র 20 এবং 21 নম্বর আর্টিকেল ছাড়া অন্যান্য মৌলিক অধিকারগুলোকে তখন কি করা হয়, স্থগিত রাখা হয়, অর্থাৎ সেগুলো নাগরিকদের দেওয়া যায় না। তো তখন কি করতে পারবে না, তখন কোনো নাগরিক আদালতের কাছে গিয়ে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এই আবেদনটি করতে পারবে না যে তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তাহলে এটা একটা কেস। এটা কোথায় বলা আছে? আর্টিকেল 359 বলা আছে। কেবলমাত্র দুটি মৌলিক অধিকার, একটি আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। এই দুটি আর্টিকেল ছাড়া কোনো আর্টিকেল কিন্তু আমাদের যে কোনো ইমার্জেন্সির সময় কি করা হয়, স্থগিত রাখা হয়। অর্থাৎ সেই সময় কিন্তু কেউ আদালতে গিয়ে আবেদন করতে পারবে না যে আমার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে, সেটা বলা আছে আর্টিকেল 359। এছাড়াও আর্টিকেল 358 কি বলা আছে, জরুরি অবস্থার সময় আমাদের যে 19 নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকারগুলো রয়েছে সেগুলোকেও খর্ব করা যায় আর্টিকেল 358 1 নম্বর ধারায়। ঠিক আছে, আর্টিকেল 358 1 নম্বর ধারায় সেটা বলা আছে কি, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারের যে 19 নম্বর আর্টিকেলটা আছে সেটা খর্ব করা যায়। আর 359 কি বলা আছে না, সব মৌলিক অধিকারই খর্ব করা যায় এক্সেপ্ট 20 এবং 21 ছাড়া সব মৌলিক অধিকার খর্ব করা হয় আমাদের জরুরি অবস্থার সময়। তখন কিন্তু কেউ কোর্টে গিয়ে বললে চলবে না যে আমার মৌলিক অধিকার খর্ব করা হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি। সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32 এবং হাইকোর্ট আন্ডার আর্টিকেল 2 to 6 226 ক্যান ইস্যু রিটস। কী রিটস জারি করতে পারে? হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি এবং কোয়া ওয়ারেন্টো। তাহলে এই সুপ্রিম কোর্ট তার 32 নম্বর আর্টিকেলের বলে এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলের বলে এই সব রিটগুলো জারি করতে পারে। ঠিক আছে, এবার দেখো পার্লামেন্ট কি করতে পারে? এই আর্টিকেল 32-এর মাধ্যমে যেটা বলছিলাম, সে যে কোনো আদার কোর্টে এই রিট জারি করার ক্ষমতাটাকে দিতে পারে। এবার দেখো 1950-এর আগে কেবলমাত্র আমাদের যে কলকাতা এবং বোম্বাই এবং মাদ্রাজ এই 3টি হাইকোর্টেরই রিট জারি করার ক্ষমতা ছিল 1950 সালের আগে। ঠিক আছে, কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ এই 3টি হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা ছিল। আর্টিকেল 226 এখন কি করা হয়েছে, প্রত্যেকটি হাইকোর্টেই কিন্তু সেই রিট জারি করার এম্পাওয়ার করা হয়েছে। রিটটা, এই যে রিট, এই 5 ধরনের রিট, এই রিটগুলো কোথা থেকে ধারণাটা নেওয়া হয়েছে? আমাদের যে ইংল্যান্ডের যে আইন রয়েছে সেখান থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে। দেখো, ভারতের সংবিধান বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন অংশটি, ভালো ভালো অংশটি যেটি ভারতের জনগণের সঙ্গে, ভারতের সংস্কৃতির সঙ্গে, ভারতের পরিবেশের সঙ্গে সুটেবল, সেই ধরনের জিনিসগুলো সুন্দরভাবে বড়ো করে নিয়েছে। ঠিক আছে, এবারে নিজের মতো করে আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তার। এবারে দেখো সেই রকম রিটসটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা জানো রিটস জিনিসটা, তাহলে এটা কিন্তু কোশ্চেনে এসেই যেতে পারে। এবারে ইংল্যান্ডে ওখানে কি নামে পরিচিত? প্রেরোগেটিভ রিটস নামে পরিচিত, অর্থাৎ বিশেষ ক্ষমতা। ঠিক আছে, প্রেরোগেটিভ মানে বিশেষ ক্ষমতা, প্রেরোগেটিভ রিটস নামে পরিচিত। তাহলে এটাও কিন্তু কোশ্চেন হতে পারে। ওখানে কি ওটা ক্ষমতা ছিল কেবলমাত্র ইংল্যান্ডের যে রাজা তার এই ক্ষমতাটা রয়েছে, এবং এটাকে বলা হচ্ছে, এই রিটসগুলোকে বলা হচ্ছে ফাউন্টেন অফ জাস্টিস। ফাউন্টেন অফ জাস্টিস মানে কি? মানে ধরো ঝর্ণা, তাহলে রাজা রয়েছে এখানে, তার আন্ডারে, তার ছত্রছায়ায়
ফাউন্টেনে কিভাবে জল পড়ে, এইভাবে জল পড়ে, তাহলে তার ছত্রছায়ায় যত মানুষ রয়েছে তারা কিন্তু এই রাজার আন্ডারে এসে গেল, অর্থাৎ তাদের মৌলিক অধিকার যাতে রক্ষা হয় সেটা রাজার দায়িত্ব। ঠিক আছে, আস্তে আস্তে পরবর্তীকালে কি ইংল্যান্ডেও কি করা হয়েছে, সব ব্রিটিশ পিপুলের সেই ক্ষমতা অধিকার করা হয়েছে। নেক্সট, এবারে দেখো এই যে আমাদের রিট জুরিডিকশানটা রয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের সঙ্গে হাইকোর্টের 3 ধরনের ডিফারেন্স রয়েছে। কি কি ডিফারেন্স রয়েছে একটু জেনে নিই। আমাদের যে 5 ধরনের রিটস রয়েছে সেখানে সুপ্রিম কোর্টের সঙ্গে হাইকোর্টের ডিফারেন্স রয়েছে, সেগুলো 3 ধরনের ডিফারেন্স রয়েছে। কি কি একটু জেনে নিই। সুপ্রিম কোর্ট রিটস ইস্যু করতে পারে কেবলমাত্র কিসের ক্ষেত্রে, ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্টের ক্ষেত্রে রিটস ইস্যু করতে পারে। উল্টো দিকে হাইকোর্ট কী ক্ষেত্রে রিট ইস্যু করতে পারে না, ফান্ডামেন্টাল রাইটস তার সঙ্গে সঙ্গে ফর এনি আদার পারপাস। এখানে ফর এনি আদার পারপাস বলতে যে কোনো অর্ডিনারি লিগ্যাল রাইটসের ক্ষেত্রেও রিট জারি করতে পারে। আমাদের অন্যান্য যেসব আইনত অধিকার রয়েছে সেগুলোর ক্ষেত্রেও হাইকোর্ট কী করতে পারে, এই রিট জারি করতে পারে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হতে পারে। আমাদের এখানে সুপ্রিম কোর্ট কী করতে পারে, কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্টের ক্ষেত্রে রিট জারি করতে পারে। উল্টো দিকে হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস এবং যে কোনো অর্ডিনারি লিগ্যাল রাইটস এনফোর্সমেন্টের ক্ষেত্রেও রিট জারি করতে পারে। ওকে, তাহলে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি পাওয়ারটা, এই রিট জারি করার ক্ষমতার দিক দিয়ে দেখছি পাওয়ারটা হাইকোর্টের চেয়ে কম। ওকে, নেক্সট আর কি ডিফারেন্স রয়েছে, এটা প্রথম ডিফারেন্স পড়লাম। নেক্সট কি ডিফারেন্স আমরা দেখে নিই। দেখো আমাদের সুপ্রিম কোর্টের কী ক্ষমতা রয়েছে, রিট জারি করার ক্ষমতা থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সমগ্র ভারতবর্ষে ক্ষমতা রয়েছে। উল্টো দিকে হাইকোর্টের কী রয়েছে, হাইকোর্ট দেখো প্রত্যেকটি রাজ্যের নিজস্ব হাইকোর্ট থাকে এবং সেই হাইকোর্টের একটা সীমানা থাকে, তো সেই সীমানার মধ্যেই কেবলমাত্র সেই টেরিটোরিয়াল জুরিসডিকশানের মধ্যেই সে কী করতে পারে, তার রিট জারি করতে পারে। এছাড়াও আউটসাইডের কোনো টেরিটোরিয়াল জুরিসডিকশানেও রিট জারি করতে পারে, যদি এরকম হলো ঘটনাটা তার জুরিসডিকশানের মধ্যে হলো, সেই হাইকোর্টের জুরিসডিকশানের মধ্যে হলো, কিন্তু অপরাধী কী হয়েছে, অপরাধী অন্য জুরিসডিকশানে চলে গেছে, তখনও কিন্তু সে রিট জারি করতে পারে। তাহলে টেরিটোরিয়াল জুরিসডিকশান পাওয়ারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতাটা বেশি হাইকোর্টের তুলনায়। ওকে, এবং 3 নম্বর কি বলেছে দেখি। 3 নম্বর বলেছে দেখো এ রেমিডি আন্ডার আর্টিকেল 32 ইজ ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইটস, যেটা বলতেছিলাম ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার অধিকারটাও একটি ফান্ডামেন্টাল রাইট। হেন্স সুপ্রিম কোর্ট মে নট রিফিউজ টু এক্সারসাইজ দ্য রিট জুরিসডিকশান। তাহলে সেখানে কি করতে, সুপ্রিম কোর্ট কিন্তু রিফিউজ করতে পারে না, যে রিট জারি করবে না এরকম কথাটা বলতে পারে না সুপ্রিম কোর্ট। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে কি বলা আছে, সেটা বিবেচনামূলক, বিবেচনামূলক আর্টিকেল 226 মাধ্যমে সে বিবেচনা করে সে কিন্তু রিট জারি করবে কি জারি করবে না সেটা সে বিবেচনাধীন, অর্থাৎ বিবেচনামূলক পাওয়ার ক্ষমতা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু রিফিউজ করার ক্ষমতা নেই। তাহলে হাইকোর্ট কিন্তু রিট জারি করবে কি করবে না সেটা বিবেচনা করে দেখে এবং তারপরে জারি নাও করতেও পারে। হেন্স হাইকোর্ট মে রিফিউজ দ্য এক্সারসাইজ অফ রিট জুরিসডিকশান। ওকে, এবারে আর্টিকেল 32 ডাজ নট মেয়ারলি কনফার দ্য পাওয়ার অন সুপ্রিম কোর্ট as Article 26 does on High Court to issue writs for the enforcement of fundamental rights or other rights as part of its general jurisdiction. ওকে, যেটা বলতেছিলাম। এবার নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট ইজ দাস কনস্টিটিউট অ্যাজ ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইট। দেখো আমরা জানি সুপ্রিম কোর্ট কি এই ফান্ডামেন্টাল রাইটসকে ডিফেন্ড করে এবং গ্যারেন্টিও করে, মানুষকে সেই গ্যারেন্টিটা দেয়। তাই সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই সেটা রিট জারি করবে না, এই রিফিউজ করতে পারবে না এরকম বলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের এটা যেহেতু সুপ্রিম কোর্ট রিট জারি করে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে, ঠিক আছে, সে তো 32 নম্বর আর্টিকেল মানে কি মৌলিক অধিকারের একটি আর্টিকেল। তাহলে আবার মৌলিক অধিকারের যেহেতু ডিফেন্ডার এবং গ্যারেন্টারকে সুপ্রিম কোর্ট, তাই সে রিট জারি করতে পারবে না এটা বলতে পারছে না, এটা সে বলতে পারে না, তাকে রিট জারি করতেই হয়। উল্টো দিকে
এই 226 নম্বর আর্টিকেল সেটা তো মৌলিক অধিকারের আর্টিকেল নয়, তাই হাইকোর্ট সে বিবেচনা করে দেখে সে রিট জারি করে। সে তো আর হাইকোর্ট তো আর মৌলিক অধিকারের ডিফেন্ডার বা গ্যারেন্টারও নয়, তাই তার এই বিবেচনামূলক ক্ষমতাটি রয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নেই। কারণ সুপ্রিম কোর্ট সে কী হলো, এই মৌলিক অধিকারের ডিফেন্ডার এবং গ্যারেন্টার, এবং আর্টিকেল 32-এর মধ্যেই রয়েছে এই অধিকারটি, এবং আর্টিকেল 32টা মৌলিক অধিকার, তাই সুপ্রিম কোর্ট সেটা রিফিউজ করতে পারে না। ওকে, এবারে আমরা জেনে নেব মিনিং অ্যান্ড স্কোপ অফ ডিফারেন্ট কাইন্ড অফ রিটস ইন 32 এবং 226 নম্বর আর্টিকেলে যেসব রিটসগুলো রয়েছে তার মিনিং অ্যান্ড স্কোপটা জেনে নেব। প্রথমেই আমরা যেটা জানব হিবিয়াস কর্পাস। দেখো, হিবিয়াস কর্পাস কথাটার মানে তোমাদেরকে প্রথমে জানতে হবে। হিবিয়াস কর্পাস মানে কি? বন্দিকে আদালতে সশরীরে হাজির করা। এগুলো সবই ল্যাটিন ওয়ার্ড। এটার দেখো, টু হ্যাভ দ্য বডি অফ, এর মিনিং হলো কি টু হ্যাভ দ্য বডি অফ, বন্দিকে আদালতে সশরীরে হাজির করা। ইট ইজ অ্যান অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট টু এ পারসন হু হ্যাজ ডিটেন্ড অ্যানাদার পারসন টু প্রডিউস দ্য বডি অফ দ্য ল্যাটার বিফোর ইট। তাহলে কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি দ্বারা বা প্রশাসন দ্বারা, পুলিশ প্রশাসন, ধরো কোনো একজন ব্যক্তিকে, সাধারণ ব্যক্তিকে পুলিশ এসে তুলে নিয়ে গেল, ঠিক আছে, অ্যারেস্ট করে নিয়ে গেল, ডিটেনশানে রাখলো, তাহলে সুপ্রিম কোর্ট আদেশ দিতে পারে যে ওই দুই ব্যক্তিকে, যে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং যে অ্যারেস্ট হয়েছে, দুই ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করার আদেশ দিতে পারে। দ্য কোর্ট দেন এক্সামিন, তারপরে কোর্ট কী করে? এক্সামিন করে কোন কারণে, কী কারণে তাকে ডিটেনশানে রাখা হয়েছে এবং সেই কারণটা লিগেল কিনা। যদি এই যে ডিটেনশানের কারণটা লিগেল হয় তাহলে ঠিক আছে, তাকে ডিটেনশানে পাঠিয়ে দেয়। যদি না ডিটেনশানের কারণটা লিগেল হয়, ইললিগেল হয় যদি, তাহলে কি করে, ওই যাকে ডিটেনশান করা হয়েছে ডিটেন পারসনকে ফ্রি করে দিতে হয়। তাহলে সুপ্রিম কোর্ট আদেশ দেয় ওই ডিটেন পারসনকে ফ্রি করে দেওয়ার জন্য। ওকে, দিস রিট ইজ এ বুলওয়ার্ক অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি এগেনস্ট আরবিটারি ডিটেনশান। ওকে, এটা একটি ইন্ডিভিজুয়াল লিবার্টি এখানে বলা হয়ে গেছে। দ্য রিট অফ হিবিয়াস কর্পাস ক্যান বি ইস্যুড এগেনস্ট, কাদের বিরুদ্ধে ইস্যু করা যায় দেখি, বোথ পাবলিক অথরিটি অ্যাজ ওয়েল এজ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ এই রিটটা এমন এক ধরনের রিট, এখানে গভর্নমেন্টের বিরুদ্ধেও ইস্যু করা যায় এবং উল্টো দিকে কোনো প্রাইভেট, কোনো ব্যক্তি, কোনো সাধারণ ব্যক্তির বিরুদ্ধেও এটা জারি করা যায়। ঠিক আছে, দেখো কি কি কেসে এই রিট জারি করা যায় না সেগুলো আমরা একটু জেনে নিই। যদি ডিটেনশানটা লফুল হয়, অর্থাৎ আইন মেনেই তাকে ডিটেনশান করা হয়, তাহলে তার বিরুদ্ধে রিট জারি করা যায় না। আবার যদি কোর্টের বা আইনসভার আমাদের অবমাননা করে কেউ, তাহলেও সেখানে রিট জারি করে না। আবার দেখো, কোর্টের ডিটেনশান ইজ আউটসাইড দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, তখনও সেক্ষেত্রে নিজ এখতিয়ারের বাইরে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে আদালত এইরূপ রিট জারি করতে পারে না। অর্থাৎ ধরো আমাদের কলকাতা হাইকোর্ট, তার একটা তো নির্দিষ্ট এলাকা রয়েছে, তার এখতিয়ারের বাইরে, অর্থাৎ উড়িষ্যাতে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি তাকে উড়িষ্যাতে কোনো ব্যক্তিতে যদি ডিটেনশানে রাখা হয়, ডিটেন করা হয়, তাহলে আমাদের এখানে কলকাতার হাইকোর্ট তার বিরুদ্ধে রিট জারি করতে পারে না। এছাড়া দেখো, ফৌজদারি যেসব অপরাধের জন্য আদালত কর্তৃক হাজতবাসের, আমাদের আদালত কি যে হাজতবাসের দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আমাদের এই রিটটি জারি করা যায় না। অর্থাৎ একটা নির্দিষ্ট আইন মেনেই তো কী করা হয়েছে, আমাদের ওই ব্যক্তিকে ডিটেন করা হয়েছে, হাজতবাসের অর্ডার দিয়েছে তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, তো তার বিরুদ্ধে আবার রিট জারি করবে কি করে? তাহলে এই সব ক্ষেত্রে এই রিটটি জারি করা যায় না। নেক্সট আমরা যেটা পড়ব, ম্যান্ডামাস। ম্যান্ডামাস কথার অর্থ কি? উই কমান্ড বা আমরা আদেশ দিচ্ছি। ম্যান্ডামাস কথার অর্থ কি? উই কমান্ড বা আমরা আদেশ দিচ্ছি। এই কমান্ডটা ইস্যুড বাই কোর্ট ইস্যু করে কার বিরুদ্ধে ইস্যু করে? পাবলিক অফিসিয়ালস, আস্কিং ফর হিম টু পারফর্ম হিজ অফিস ডিউটিস দ্যাট হি হ্যাজ ফেলড অর রিফিউজ টু পারফর্ম। দেখো, কোনো আইএস, কোনো আইপিএস অফিসার, তার তো নির্দিষ্ট ডিউটিস রয়েছে, সে যদি কোনো একটি কাজ করতে ব্যর্থ হয় কিংবা কাজ করতে না চায়, রিফিউজ করে, তখন কোর্ট সেই ব্যক্তিকে অর্ডার দেয়
যে তোমাকে এই পাবলিক অফিসিয়াল হিসাবে তোমাকে এই কাজটি করতে তুমি বাধ্য, ওই কমান্ড, তখন এই ম্যান্ডামাস এই রিটটি জারি করে। ওকে, এটা তাহলে বুঝতে পারলে কোন ক্ষেত্রে জারি করে। এই রিটটি জারি করা যায় কার ক্ষেত্রে? পাবলিক বডির ক্ষেত্রে, কর্পোরেশনের ক্ষেত্রে, আমাদের যে সব নিম্নস্থ আদালতগুলো রয়েছে, সরকারের বিরুদ্ধে এই ধরনের রিটটি ম্যান্ডামাস এই রিটটি জারি করা যায়। এই রিটটি জারি করা যায় না কাদের বিরুদ্ধে? দেখো, পাবলিক ইন্ডিভিজুয়াল বডির ক্ষেত্রে, ঠিক আছে, যেই বডিটা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশান দ্যাট ডাজ নট পজেস স্ট্যাচুটারি বডি, যেই মানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টটা স্ট্যাচুটারি বডি নয়, সেই রকম ডিপার্টমেন্টের বিরুদ্ধে এই রিট জারি করা যায় না। এই হোয়েন দ্য ডিউটি ইজ ডিসক্রিশনারি, অর্থাৎ দেখো এখানে বিবেচনামূলক ব্যাপার রয়েছে, যেটা ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে কিন্তু এই রিট জারি করা যায় না। আবার কন্ট্রাকচুয়াল বেসিসে কেউ যখন কাজ করছে তখনও তার বিরুদ্ধে এই রিট জারি করা যায় না। এছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, আমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে এবং কোনো রাজ্যের গভর্নরের বিরুদ্ধেও এই রিট জারি করা যায় না। তার সাথে সাথে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, যখন সে কোনো তার পদে তো যখন বহাল আছে, তার বিরুদ্ধেও এই রিট জারি করা যায় না, ম্যান্ডামাস। এবারে পড়ব প্রহিবিশন কথার অর্থ কি? টু ফরবিড বা নিষেধ করা। এখানে দেখো, ইট ইজ ইস্যুড বাই এ হায়ার কোর্ট টু এ লোয়ার কোর্ট অর ট্রাইব্যুনাল। কী ক্ষেত্রে এটা ইস্যু করা হয় না? এই আদেশ জারি করে কোনো উচ্চতর আদালত তার নিম্ন আদালতকে তার এখতিয়ার বহির্ভূত কার্য সম্পাদনে বাধা দিতে পারেন। প্রত্যেকটি নিম্ন আদালতের নির্দিষ্ট এরিয়া রয়েছে, সেই আদালত তার এরিয়ার বাইরে গিয়ে যদি কোনো কাজ করে, তখন সে কী করতে পারে? তখন তার উচ্চতর আদালত সেই নিম্নতর আদালতকে ওই কাজ করতে বাধা দিতে পারে। এইটা এখানে পরিষ্কার করে বলা হচ্ছে, অর্থাৎ নিষেধ করা, টু ফরবিড। ম্যান্ডামাসে কি দেখছিলাম? ম্যান্ডামাসটা কাজ করতে কোনো, ধরো সরকারকে বা কোনো সরকারের কোনো অফিসারকে কাজ করতে বাধ্য করে, কাজ করার জন্য নির্দেশ দেয়। তাহলে এইটা একটা ডাইরেক্ট অ্যাক্টিভিটি, কিন্তু এইটা কি হচ্ছে? প্রহিবিশন কী ধরনের একটা রিট না? এটা ডিরেক্টস ইনঅ্যাক্টিভিটি, মানে বেশি কাজ করে ফেলছে, তোমাকে বলছে যে অত কাজ করার দরকার নেই, অত কাজ করার তোমার অধিকার নেই। তাহলে এখানে কাজ করা থেকে বিরত কাউকে করে। কেউ যদি অতি সক্রিয়তা দেখায়, তখন তাকে থামিয়ে দেওয়ার দায়িত্ব তার উচ্চতর আদালত। এটা কিন্তু দেখো কেবলমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির ক্ষেত্রেই জারি করা যায়। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। প্রহিবিশন কার ক্ষেত্রে দেখো, কার ক্ষেত্রে কোন রিটটি জারি করা যায়, প্রত্যেকটি আমি আলাদা আলাদা করে লিখে রেখেছি, অর্থাৎ তোমাদের এগুলো ভালোভাবে জানতে হবে। এগুলো কিন্তু কোশ্চেন হয়, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আর তোমরা ফেসবুক পেজে গিয়ে ওখানে যাও, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখানে তোমরা স্লাইডটি পেয়ে যাবে। তো এছাড়াও আমার এই ফান্ডামেন্টাল রাইটস আর একটি ক্লাস হবে, ওটা শেষ হয়ে গেলে আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে দেখো, প্রহিবিশন কোন ক্ষেত্রে জারি করা যায়? জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটিজ। কোয়াসি জুডিশিয়াল অথরিটিজ বলতে কি? বিভিন্ন, যেমন গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে, এগুলো, এই ধরনের বডিগুলোকে কোয়াসি জুডিশিয়াল অথরিটি বলা হয়ে থাকে, ঠিক আছে? এছাড়া এখানে কোন ক্ষেত্রে এই রিটটা প্রহিবিশন রিট জারি করা যায় না? অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ, লেজিসলেটিভ বডিজ অর প্রাইভেট অর ইন্ডিভিজুয়াল বডিজের ক্ষেত্রে এই রিটটি জারি করা যায় না। এই রিটটি তাহলে কার বিরুদ্ধে কেবলমাত্র জারি করা যায়? জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল, এই প্রহিবিশন এই রিটটি। এবারে সার্সিওরারি যেটা আমরা পড়ব, সেটার মানে কি? টু বি সার্টিফাইড অথবা টু বি ইনফর্ম, বাংলায় বললে বিশেষভাবে জ্ঞাত হওয়া। ইট ইজ ইস্যুড বাই হায়ার কোর্ট। এখানেও হায়ার কোর্ট কী করে? সে তার লোয়ার কোর্ট বা কোনো ট্রাইব্যুনালকে কী করে? এই রিটটা জারি করে। টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য, দেখো কি হচ্ছে আমাদের এখানে, আগেরটাতে আমরা কি বলছিলাম, যে যখন কোনো নিম্ন আদালত তার এরিয়ার বাইরে গিয়ে কাজ করছে, তখন তার উচ্চতর আদালত ওই নিম্ন আদালতকে কাজ করতে বাধা দেয়, এটা পড়লাম। এখানে কি করলাম? এখানে ধরো ওই নিম্ন আদালতটি তার ফুল কাজ করা হয়ে গেছে,
কিংবা কোনো কাজ পেন্ডিং পড়ে আছে, ঠিক আছে, তখন উচ্চতর আদালত ওই নিম্ন আদালতকে আদেশ করে যে ওই কেসটা কন্টিনিউ করতে কিংবা ওই কেসটাকে ট্রান্সফার করতে, অর্থাৎ তার ইমিডিয়েট উচ্চতর আদালতে যাতে কেসটা ট্রান্সফার করা যায় সেই ব্যবস্থা করতে আদেশ দেয়। অর্থাৎ সেই কেস সম্বন্ধে বিশেষভাবে জ্ঞাত হতে চায় তার উচ্চতর আদালত। এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো মামলার নিরপেক্ষ বিচারের জন্য কিংবা তার অধস্তন যেসব আদালতগুলোর ক্ষমতা বহির্ভূত কাজের বাধাদানের উদ্দেশ্যে তাদের এই নির্দেশটি জারি করতে পারে। মামলাটির শুনানির জন্য উচ্চ আদালতে প্রেরণ করা হোক, এবং এইটা এখানে পরিষ্কার বলা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রোহিবিশনে কি বলছিলাম, সেটা কি প্রিভেন্টিভ, যে তুমি তোমার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে পারে না। এটা আবার কি, এটা তো বাধা দিচ্ছে, প্রিভেন্টিভ তো বটেই, তার সঙ্গে সঙ্গে কিউরেটিভ, অর্থাৎ যেটা ভুল হয়ে গেছে সেটাকে সারানোরও দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ উচ্চ আদালতে শুনানির জন্য প্রেরণ করারও দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ এটা প্রিভেন্টিভ সঙ্গে সঙ্গে কিউরেটিভ। ওকে, এবারে প্রিভিয়াসলি আগে কি ছিল, এই রিটটা কেবলমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল ক্ষেত্রে জারি করা যেত, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির ক্ষেত্রে জারি করা যেত না। 1991 সালের পর সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির বিরুদ্ধেও এটা জারি করা যেতে পারে। তাহলে আনলাইক প্রোহিবিশন, দেখো প্রোহিবিশনের মতো সার্সিওরারি সেটাও কি অ্যাভেলেবল লেজিসলেটিভ বডি অর প্রাইভেট ইন্ডিভিজুয়ালস অর বডি। ওকে, এটা তাহলে আমরা বুঝলাম। এরপরে আমরা কি পড়ব, সার্সিওরারি হয়ে গেল, এরপরে আমরা পড়ব কোয়া ওয়ারেন্টো। কোয়া ওয়ারেন্টো কথাটার মানে কি, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, কোন অধিকারে কোনো ব্যক্তি যে পদ অধিকার করে থাকে সেই পদের জন্য তার দাবি কতখানি যুক্তিসঙ্গত তা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই কোয়া ওয়ারেন্টোর মাধ্যমে খতিয়ে দেখেন। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটা পদে বসে আছে, তোমরা জানো বিভিন্ন রকম দুর্নীতি হয় এবং দুর্নীতির মাধ্যমে কি হয়, কোনো ব্যক্তি চাকরি পেয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট এই রিট জারি করার মাধ্যমে খতিয়ে দেখতে পারে যে ওই ব্যক্তি যে ওই পদটা দখল করে বসে আছে তার সেখানে যোগ্যতা আছে কি নেই। এই কোয়া ওয়ারেন্টও এই রিটটি জারি করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তাহলে সে ইনকোয়ার করতে পারে ইনটু দ্য লিগ্যালিটি অফ ক্লেম অফ এ পারসন টু এ পাবলিক অফিস। সে যে পাবলিক অফিসারের পদ হোল্ড করে বসে আছে, সে সত্যিকারে সে ক্লেম করতে পারে কি না, তার কোনো যোগ্যতা আছে কি না, এটা সে খতিয়ে দেখতে পারে। ইট প্রিভেন্টস ইললিগ্যাল যে অবসারভেশন রয়েছে আমাদের, যে মানে বেআইনিভাবে কেউ যদি কোনো পদ দখল করে বসে কোনো পাবলিক অফিসের, তখন সেটা প্রিভেন্ট করে, বাধা দান করে, ঠিক আছে। এবারে তাহলে এর মাধ্যমে আমরা ইট ক্যান নট বি ইস্যুড ইন কেস অফ মিনিস্টেরিয়াল অফিস অর প্রাইভেট অফিসের ক্ষেত্রে সেটা ইস্যু করতে পারে না সুপ্রিম কোর্ট। এখানে মিনিস্টেরিয়াল অফিস কিংবা প্রাইভেট অফিস, প্রাইভেট কোনো সংস্থায় সে কাকে বসাবে না বসাবে সেটা অত ওখানে কি যোগ্যতা রয়েছে না রয়েছে ওটা খতিয়ে দেখার দায়িত্ব কোর্টের নেই, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নেই। কিন্তু কোনো পাবলিক অফিস হলে কেউ যদি বসে ইললিগ্যালভাবে, সেটা ইনকোয়ারি করার দায়িত্ব কোর্টের রয়েছে। তাহলে আমরা আগের যেসব রিটগুলোতে পড়েছিলাম সেগুলোতে দেখছিলাম কোনো পীড়িত ব্যক্তির ক্ষেত্রেই ওই রিটটি, তাকে পীড়িত ব্যক্তি কোনো অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে তার পাশে গিয়ে কোর্ট দাঁড়াচ্ছে। কিন্তু এখানে এনি ইন্টারেস্টেড পার্সনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই এই রিটটি জারি করা যেতে পারে, এখানে পরিষ্কারভাবে সেটি বলা হয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও, তোমাদেরকে আমি টোটাল ডিটেল আলোচনা করে দিলাম 5টি রিট এবং 32 আর্টিকেলের খুঁটিনাটি, এর বাইরে কিছু আসবে না বন্ধুরা, পরিষ্কার এই কথাটি তোমাদেরকে আমি বলে দিতে পারি, এর বাইরে কিছু নেই এই 32 আর্টিকেলে এবং 5টি রিট। তোমরা যদি এই ভিডিওটা একবার দেখে না বুঝতে পারো আরেকবার দয়া করে দেখে নাও, তাহলে দেখবে আর অসুবিধা হবে না, ঠিক আছে। তো এরপরে আর একটা ক্লাস হবে ফান্ডামেন্টাল রাইটসের উপর, তারপরে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো এবং নেক্সট তারপরে আবার পরপর ক্লাস চলতে থাকবে। তো আজকে এখানেই থাক,
তো সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করো। ঠিক আছে? ওকে, বাই বাই।